সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা ৭৬। চারপাশে ঘুটঘুটে অমাত গভীর রাত যাকে বলে নিশিদিন। অব্রের পরনে কিছু নেই, বিশাল পালোয়ান শরীর, তেলতেলে রক্তমাখা বলিষ্ঠ বুকে ঘন পশমের ফাঁকে ফাঁকে রক্তের শুকনো দাগ জমাট বেঁধে। অব্রের গন্তব্য একটাই, হাসপাতাল। কারণ ও সেখানে আছে, কেমন আছে সে জানে না, জানার দরকার নেই। মোবাইল এসে ইচ্ছাকৃত মহলে ফেলে এসেছে, কারণ যে কাজটা করতে এসেছে সেটা অহের সাক্ষীর প্রয়োজন ছিল। ভেতরে ভেতরে অব্রের কিছুটা শান্তি কাজ করছে এখন, কারণ সে প্রতিশোধ নিয়েছে। অব্রের মতো একজন মানুষ যে সর্বদা পাপী রক্তমাখা জীবনের সঙ্গে পবিত্র কাউকে জড়াতে ভয় পেত, তার হঠাৎ এমন পরিবর্তন কেন? দায়িত্ববোধ নাকি ভালোবাসা? কেন এমন পরিবর্তন? যখন ও সেজে অন্যের পুরুষের প্রস্তুতি, তখন মুহূর্তে যেন অব্রের বুকের ভেতরটা ছিঁড়ে গিয়েছে কোন এক অকল্পনিত ভবিষ্যতের কথা ভেবে। আজকের কাগজের শিরোনাম হলো আশফাক খানের মৃত্যু। কালকের কাগজে আসবে তন্ময়রাজ মির্জা ও তার বোন গ্যাস বিস্ফোরণে মৃত্যু, নিছক দুর্ঘটনা। তনয়া খুন করা হয়েছে, কিন্তু প্রতিশোধের জন্য। প্রয়োজনও ছিল প্রতিশোধের, সেটা কেউ জানবে না। ঘুরো ঘুরো করার এই নির্মল কৌশল এক পাপী পুরুষ নিতে পেরেছে আত্মা ভেঙে। ঘড়ির কাঁটা ৩টার ঘরে ছোঁয়া তখন। হাসপাতালের চত্বর, ডাক্তারের কেবিনে সমালোচনা। হাসপাতাল চত্বরে ডাক্তার কেবিনে আলিনা খান শিফা বসে আছে। আজমিন খান জরুরি কাজে বাইরে গেছে, ফিরবেন হয়তো এক্ষুনি। কেবিনের বাইরে কালো শার্ট প্যান্ট পরে কয়েকজন নিরাপত্তা রক্ষী, তারা কড়া পাহারায়। ডক্টর ওহুর সব ঠিক আছে তো? ডক্টর হুমায়ুন সিদ্দিকী চশমার ফ্রেমটা ঠেলে ওপরে দিয়ে ওহুর সিটি স্ক্যানের রিপোর্ট দেখান। তিনি আওড়ায়, ওহু কি এর আগেও মাথায় কোনো অস্ত্রোপচার হয়েছিল? আলিনা খান জবাব দিলেন, হ্যাঁ, ৯ বছর আগে স্কুল থেকে পড়ে গিয়েছিল, ব্রেনে রক্তক্ষরণ হয়েছিল, অপারেশন করাতে হয়। সে ঘটনার স্মৃতিচারণ ওর শক্তি হারিয়ে ফেলে। ডক্টর কপালে চিন্তার ভাঁজ। আল্লাহ মালুক, এত কম বয়সে এত বড় অপারেশন। এখন আবার বাবার মৃত্যু গভীর মানসিক আঘাত এনেছে তার মস্তিষ্কে। ডক্টর নিঃশ্বাস ফেলে, স্মৃতি পুনরায় ফিরবে কিনা নিশ্চিত বলা সম্ভব না। আশঙ্কিত ফিরতে পারে, নাও পারে। তবে মনে রাখবে, আর যেন কোনো রকম মানসিক ধাক্কা না আসে ওর মস্তিষ্ক এখন খুবই স্পর্শকাতর আর দুর্বল হয়ে পড়েছে। এ কথা শুনে আলিনা খান ভোরকালেন। শিফাও আলিনা খান ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে করিডোরে চেয়ারে এসে বসলেন। ৫তলা বিশাল হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে দরজা দিয়ে প্রবেশ করল অব্র। পরনে সাধারণ কালো রঙের শার্ট গেঞ্জি, আর পেশিবহুল বাহুতে শিরাগুলো স্পষ্ট। ডান হাতে সাদা ব্যান্ডেজ, যার ওপর দিয়ে লালচে রক্তের ছোপ। অব্র নিজেকে পরিপাটি করে তুলেছে। তাকে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে সে কি করে এসেছে। রিসিপশনের কাছে যেতে মেয়েটা উঠে দাঁড়ালো। সরি, আপনি কি অন্ধ? দেখেন না এখানে ধূমপান নিষেধ? সিগারেট টানতে টানতে ঢুকেছেন। ননসেন্স। অব্রের পা থেমে গেল। সে ঘুরে দাঁড়ালো লোকটির চোখে। মেয়েটা হতবম্ব। আপনার চোখে দেখেন না আমি মেয়ে? হঠাৎ অব্র, আপনি চোখে দেখেন না আমি মেয়ে? অব্র ঠান্ডা গলায় উত্তর দিল, বেঁচে গেলি। অব্র এই কথা বলে সিগারেটটা মেঝেতে পেশে পায়ের নিচে, তারপর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে ওপরে গেল। মেয়েটা হতবম্ব। হাসপাতাল করিডোরে শুধু ওহু রোডের বাইরে আলিনা খান আর শিফা বসে, তাছাড়া পুরো ফাঁকা। তাদের চিন্তিত ভরাক্রান্ত মুখ, নানান দুশ্চিন্তায় সে ভর করেছে তাদের মাঝে। অব্রকে দেখেই দ্রুত উঠে দাঁড়ালো। অব্র, কোথায় ছিলি এতক্ষণ তুই? ফোন ধরছিস না কেন? অব্র এগিয়ে এসে শান্ত কণ্ঠে জবাব, একটা দরকারি কাজে গিয়েছিলাম, ফোনটা মহলে ছিল তাই ধরতে পারিনি। ওহু এখন কেমন আছে আম্মা? আগে যে কিছুটা ভালো, কিন্তু আলিনা খানের দৃষ্টি অব্রের ডান হাতে, ব্যান্ডেজে মোড়ানো, তার উপর রক্তের ছোপ। কোন হাতে কি হয়েছে? কিভাবে কাটলো? কি করছিস তুই? অব্রর গলায়, ঘাড়ে, ঠোঁটে কাটা ছেঁড়া চিহ্ন। তিনি রীতিমতো স্তব্ধ। তোর গলায় দাগ কেন? মারামারি করেছিস তুই? অব্র আলিনা খান আলতো করে আলিনা খানের দুগালে হাত দিয়ে শান্তভাবে স্পর্শ করে। আমার শান্ত হন, কিছু হয়নি আমার, ঠিক আছি। তাহলে ঘাড় গলায় কিসের দাগ? হাত কাটলো কিভাবে? অব্র নিঃশ্বাস ফেলে আওড়ায়, ছিনতাইকারীর কবলে। চিন্তা করবে না, ডাক্তার গিয়েছে। আলিনা খান ভুরু কুঁচকে তাকান। কোথায় গিয়েছিলি তুই? কী সব হচ্ছে এসব? আল্লাহ যেন রক্ষা করে। অব্র মৃদু হেসে বলে, আপনি দুশ্চিন্তা করবেন না, এখন আপনি আর শিফা মহলে ফিরে যান, আমি ওকে নিয়ে ফিরব, বিল মিটিয়ে ওষুধ নিয়ে। আলিনা খান বিস্ময়, ওহু এখন ফিরবে মহলে? হ্যাঁ, এখনই। অস্পষ্ট জবাব অব্রের।
এই চার দেওয়ালের মধ্যে থাকতে ওহুর মানসিক অবস্থা আরও খারাপ হবে। মহলে চেনা মানুষের মাঝে ধীরে ধীরে ট্রমা কাটিয়ে উঠতে পারবে। ডক্টরের কেবিনে প্রবেশ করে চেয়ার টেনে বসল অব্র। সালাম দিয়ে নিঃশ্বাসে প্রশ্ন ছুড়ল, ডক্টর, ওহুর এখন কেমন অবস্থা? ওকে বাইরে গেলে কোনো সমস্যা হবে কি? চিকিৎসক নীরব গম্ভীর গলায় উত্তর দিলে, শারীরিকভাবে ওহুর অবস্থা স্থির, তবে মানসিক অবস্থা ভেঙে পড়েছে। যদি আপনার ওকে বাড়িতে নিতে চান নিতে পারেন, তবে সারাক্ষণ বিশ্রামে রাখতে হবে। ঘুমের জন্য মৃদুমাত্র ঔষধ দিচ্ছি। ঘুমের ভেতর থাকলে উন্মাদন এবং মাথা ব্যথা কমবে, চেতনায় থাকলে চিন্তা বাড়বে, উগ্র হবে। অব্র এসে দাঁড়ালো ওহুর ওয়ার্ডের সামনে। দরজার হাতলে হাত রেখে দাঁড়িয়ে সে। ওহুর মুখোমুখি হওয়ায় অব্রের বুকে যেন দ্বিধা, ধুকধুক করে কাঁপছে। ওহু বেডে বসে, নড়ছে না, চুপচাপ, দৃষ্টি যেন মেঝেতে। ওষুধের ভারে ঘুমন্ত, নয়তো নীরবতা টমার ফল। অব্র একের পর এক ঢোক গিলল, হাঁটু গেড়ে বসে ফ্লোরে। এই তো সেই মানুষ যে কিছুক্ষণ আগে হিংস্রতা কেড়ে নিয়েছিল দুটি প্রাণ, অথচ এখন নারীর সামনে নজনত, বক্ষপিঞ্জর ভাঙা, অপরাধবোধে জর্জরিত। কথায় বলে, পৃথিবীর সবচেয়ে নৃশংস পাপী পুরুষও কোনো এক নারীর প্রেমে নিঃস্ব। ওহু তার চণ্ডা, অব্রের একমাত্র পরাজয়, তার নিতন্ত দুর্বলতা। অব্রের কাপা কণ্ঠে শব্দ গাঁথে ওহুর জন্য, কোনো সাড়া নেই। আবার ডাকে একটু মৃদুস্বরে, ওহু, মহলে ফিরবি? ওহু টনক নড়ে। অব্র হাত বাড়িয়ে দেয়, চল মহলে ফিরে যাব। ওহু তাকায় না, শুধু ঘাড় ঘুরিয়ে অব্রের হাতের দিকে চায়, কিন্তু কোনো উদ্যোগ নেই তাতে। ওহু তাকায় না, শুধু ঘাড় ঘুরিয়ে দেখে অব্রকে। অব্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে, স্তব্ধ দ্বিধায় বুকের ভেতর গুজরে ওঠে। কোলে তুলে নেয় ওহুকে, কোনো উত্তাপ নেই দৃষ্টিতে। অব্র দীর্ঘ শ্বাস ফেলে, সমস্ত দ্বিধা বুকের ভেতর গুজে কোলে তুলে নেয় ওহুকে। ওহু কোনো প্রতিবাদ করে না, চুপচাপ নিষ্প্রতিক্রিয়ায় শুয়ে থাকে অব্রের বুকে। অব্রহুকে গাড়িতে যত্ন করে বসিয়ে বিল মেটাতে হাসপাতালে গেল। বিল কাউন্টারের রিসিপশনে সেই মেয়েটি চোখে চোখ পড়ায় বিলের ওপর আবরার খান অব্র নামের ওজন বুঝতে মেয়েটা মুখে রক্ত শুকিয়ে গেল। অব্র আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। দুটো ওষুধ নিয়ে ওহুর পাশে বসে ড্রাইভিং সিটে। গাড়ি চলছে আপন গতিতে। অব্র স্টিয়ারিং ধরে রেখেছে, পাশে ওহু। চোখে মুখে ফুটে উঠেছে, কাঁদছে সে, তবে নিঃশব্দে। অব্র প্রতিটি চোখের জলের প্রতিশোধ নিয়েছে, তবুও শব্দ উচ্চারণ হচ্ছে। কিছু অনুভবেরা আমৃত্যু নীরব থাকাই ভালো। ওহুর প্রতি ক্ষণিক নড়াচড়া টের পাচ্ছে অব্র, হয়তো ওষুধের ঘোর কাটছে। অব্রর প্রতি মুহূর্তেই তাকাচ্ছে ওহুর দিকে। ওহু একবারও চোখ তুলে তাকায় না। মহলের গেট অব্দি পৌঁছে প্রতিটা ক্ষণে অব্র মনে মনে বলে, আজ না হয় কাল একদিন তুই আমার বৈধ চণ্ডা হবি, এরপর তোমায় চোখ ভরে দেখবো। আপাতত তোমাকে লুকিয়ে দেখি তৃপ্তি মিলি। রাগ করো না চন্দ্রা। মহলে ফিরে এসে অব্র ওহুকে নিজের কক্ষে শুয়ে দেয়। তারপর শিফাকে ডেকে তিহারি এনে দেয়। শিফা, তুই ওহুকে খাবার খাইয়ে দে, ওকে ওষুধ দিতে হবে। শিফা সযত্নে ওকে খাবার খাওয়ায়। অব্র দূর থেকে চুপচাপ সেই দৃশ্য দেখে। শিফা চলে গেলে অব্র নিজে এগিয়ে আসে, কোমল হাতে ওহুর মুখে ঘুমের ওষুধ তুলে দেয়। তারপর পালঙ্কে শুয়ে দিয়ে কাঁথা টেনে দেয়। তারপর বসে পড়ে ওহুর পাশে, হাত ধরে তার মাথায় আলতোভাবে আঙ্গুল ছোঁয়ায়। খান পরিবারের সবাই যেন এক দুঃস্বপ্নের ঘুমাতে চেয়েছে। অব্র নিজের কক্ষে ফেরে, ফ্রেশ একটি স্লিপিং পিল গিলে নেয়। তারপর শরীর লেলিয়ে দেয় পালঙ্কে। চোখ বন্ধ করতে বুক ভরে এক দীর্ঘ নিঃশ্বাস। বিভীষিকাময় একটি দিনের সমাপ্তি তার জীবন থেকে। বর্ষা তখন নিজের খেয়ালে খেলে বেড়াচ্ছে প্রকৃতি জুড়ে। আকাশে ঘন করে নেমে আসে বাষ্পের চাদর। ওহু দিক দিগন্ত চাওয়ায় চঞ্চল চোখে মুখে বাঁকিয়ে বলে ওঠে, আমারটা বেশি দূরে যাবে অব্র ভাই? বিল্ডিং এর একপাশে অব্রের হাতে পাথর। দুজন নেমে পড়েছে পাথর ছুঁইবার এক প্রতিযোগিতায়। শীতল কণ্ঠে বুলি ছুঁড়ে অব্র তাকায় ওহুর দিকে। ওহু একবার ঢিল ছুঁড়ে কারো গায়ে লাগতে পারে বলে খেলবি এমন নয়। ওহু হেসে ওঠে, তাচ্ছিল্যে গলা মোচড়ায়। ওহু বুঝেছে আপনি পারবেন না, তাই না? খেলতে যাচ্ছেন না? অব্র গভীর নিঃশ্বাস ফেলে আওড়ায়, ঠিক আছে, যেহেতু তোর মনে হয় আমি ভয় পাচ্ছি, তাহলে ছুট দেখি। ওহু মাথা ঝাঁকায়, হাত গুটিয়ে নিশানা করে পাথর ছুঁড়ে মারে সামনের দিকে। হঠাৎই ঘটে যায় বিপত্তি। আচমকা একটি মেয়ে পাথরের সামনে এসে পড়ে। ঢিল গিয়ে লাগে তার কপালে, হালকা রক্ত গড়িয়ে পড়ে।
রক্ত থেকে মেয়েটার মুখ থেকে বেরিয়ে আসছে বুক ফাটা চিৎকার। সারা স্কুল কেঁপে ওঠে সেই চিৎকারে। আশপাশ থেকে ছাত্রছাত্রী এসে জড়ো হয়, অস্থির হয় পরিবেশ। শিক্ষকরাও ছুটে আসে, একের পর এক প্রশ্ন ধেয়ে আসে, কে মারলো ঢিল, কে মারলো। অনেকেই জানে না আসল ঘটনা, তবে সন্দেহ করে চোখের ইশারায় উঁচিয়ে অহু আর অব্রর দিকে। তখন এগিয়ে আসে এক শিক্ষক, চোখে মুখে রেশের আগুন। অহু তুই পিছনে যা। শিক্ষকের কাছে এসে বজ্রের মতো গর্জে ওঠে, কে ছুঁড়েছে ঢিল? অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমি ঢিল ছুঁড়ে মারিছিলাম, কিন্তু বুঝিনি কারো গায়ে লাগবে। তুমি কি অবুঝ? বুঝতে পারো নাই? এসে চলো আমার সাথে টিচার রুমে, তোমার পানিশমেন্ট হবে। শিক্ষকরা কি ফুসতে ফুসতে টেনে নিয়ে গেল অব্রকে। অব্র কোনো প্রতিবাদ করে না, শুধু একবার পিছে তাকায় অহুর দিকে। অহু সেই স্থানে দাঁড়িয়ে নিঃশব্দে, হৃদয়ে ঢেউ তুলেছে অপরাধ বোধের। ভাবেনি অব্র ভাই এমন নিজের কাঁধে তুলে নিবে। অহুর ভুল। ঠোঁট দুটো ফাঁক হয়ে যায় অহুর। ওদিকে টিচার রুমে অব্র দাঁড়িয়ে, মাথা নিচু করে, চোখে কোনো অনুতাপ বা দ্বিধা নেই, শুধু আশঙ্কা বক্ষ চেপে। এটাই ভয় কারো কাছে না আবার সত্যি বলে ফেলে কাঠবিড়ালি। মেয়েটি ততক্ষণে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের হাসপাতালে। সাদা চাদরে মোড়ানো শয্যার পাশে ঔষধের গন্ধে ভরা। একদিকে টিচার রুমে অব্র দাঁড়িয়ে অপরাধে মাথায় তুলে নিতে। শিক্ষকরা তাকে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করছে, কেন ছুঁড়েছ ঢিল, কেন সতর্ক ছিলে না, কিভাবে অনুশাসনের বাইরে পা ফেলো। প্রশ্ন আসে একের পর এক, কণ্ঠ শাসানির ঝাঁজ, মিশ্রিত ঘোষণা, বেঘাদাত। হাতের তালু প্রসারিত হয় অব্রের, মাথা নিচু, চোখে এক অভ্রান্ত ধৈর্য। অপরদিকে অহু চলে গেছে তার ক্লাসরুমে, ভয়ে কুঁকড়ে উঠেছে হয়তোবা। অব্র দীর্ঘ শ্বাস ফেলে, ধীর পায়ে মাথা বাড়ায় মাধ্যমিক স্কুলের ভবনের দিকে। হাতে জমে ওঠা রক্তলাল বেতের আঘাত, লাল টকটকে তালো, চমড়ার নিচে জ্বালা, শিরার ওপর শিরার ব্যথা। কিন্তু অপরের মুখে এক বিন্দু যন্ত্রণা নাই, ঠোঁটে কঠিন, চোখে স্থির। তবুও হৃদয়ে তার গহীনে প্রেয়সীর কথা। ওর স্কুলে ছুটি হয়েছে, অপরের সঙ্গে 4টা বেজে গেছে। স্কুলের গেটের প্রান্তে দাঁড়িয়ে আছে সে। কিন্তু ওহু চোখে মুখে একরাশ উদ্দিকের প্রতীক্ষা। কিন্তু ওহু যার জন্য এত প্রতীক্ষা, সে অপেক্ষায় অধর। অবশেষে দেখা মিলল অব্রের। শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে স্কুলের বিল্ডিং থেকে নেমে আসছে, ধীর পায়ে এগিয়ে। অব্রের চোখে মুখে আশ্রয় খুঁজে পেল কাঠবিড়ালকে দেখে। বক্ষ শান্তি অনুভব করলো। অব্র কিছু বলার পূর্বেই অহু প্রশ্ন ছুড়ে উদ্বিগ্নে মাথা নুয়ে, অব্র ভাইয়া, সরি, কি হয়েছে আপনার? টিচাররা কি খুব পানিশমেন্ট দিয়েছে আপনাকে? কিছু হয়নি, একটু বকেছে শুধু। না না, আমি কিছু বলিনি কাউকে। অব্র জিজ্ঞেস করেছিল, তুই কি কাউকে বলে দিয়েছিস? অব্র হালকা হাসে সেই স্বরে, তাহলে ঠিক আছে, সামনে পাবারা এখন। ওহু মাথা দুলিয়ে এগিয়ে চলে। স্কুল ছুটি হয়েছে দারুণ। চারদিকে এখন ছেলে মেয়েদের কোলাহল, সবাই গেট পেরিয়ে বাইরে বেরোচ্ছে, কেউ বাসের দিকে, কেউ অভিভাবকের খোঁজে, কেউ ভিড়ের মাঝে হাঁটা ধরেছে। কিন্তু হঠাৎই সেই পথ রুদ্ধ হয়ে যায়। কয়েকজন ছেলে এসে দাঁড়ায় অব্রের সামনে। ওর অব্রের সহপাঠী, ভিন্ন শাখায়। ভিড়ের মধ্যে একজন এগিয়ে আসে, নাম জনি। চোখে মুখে ক্ষোভের ঝলসে ওঠানি। মেয়েটা কপালে আঘাত লেগেছিল, সে জনির বোন। পরিস্থিতির দগ্ধ বুকে জ্বলছে অব্র। ওহুকে নিজের পেছনে সরিয়ে নিয়ে বলে ওঠে, ওহু এখান থেকে চলে যা, বাড়ির কাছে গিয়ে দাঁড়া, আমি আসছি। ওহু একটু থমকে গেল মুহূর্তের জন্য। জনি কেন কিছু বুঝে ওঠার আগেই সুযোগ না দিয়ে এক ঘুষি বসিয়ে দেয় অব্রের মুখে। অব্রের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে কিচ্ছিত। রাস্তায় গড়াগড়ি খেয়ে দুজন ধস্তাধস্তি করতে থাকে, চারপাশে কোলাহলে নিথর। অব্র একের পর এক ঘুষি বসিয়ে জনির মুখে। জনির নাক মুখ ফেটে একাকার অবস্থা, তবু অব্র থামে না। অব্র এক হাতে জনির শার্টের গলা চেপে, অন্য হাতে ঘুষি চলমান। শেষ পর্যন্ত দৃশ্যের ভয়াবহতায় ছুটে আশেপাশে ছাত্র। তারা অনেকের মতে জনিকে অব্রের হাত থেকে ছাড়িয়ে। জনি কোথায় রক্তমাখা শ্বাসকষ্টে তরতাজা। এই পুরো দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখে ওহু। বর্ষার বিকেলে নরম আলোয় ছাদেরটা থেমে গেছে এক নিরুত্তর শান্তিতে। দিগন্তর জুড়ে ঘন এসেছে মেঘ, বাতাসে বৃষ্টির গন্ধ। ছাদের মেঝেতে পাশাপাশি বসে ওহু অব্র। ওহুর হাতে লুকানো ওষুধের বক্স। আলিনা খানের রুম থেকে চুপিসারে নিয়ে এসেছে ওহু। সবার সামনে এনলে জিজ্ঞাসার ঝড় উঠত। কিভাবে ব্যথা পেলি, এসব প্রশ্নের জবাব দিতে হতো। অব্রের ঠোঁটের কোনারা আর চিবুকের পাশে নীলচে রং।
আজকের ঘটনা স্পষ্ট ছাপ রেখে গেছে। স্যাবলনের তুলো ক্ষতস্থানে মুছে দিচ্ছে ওহো। অব্রমহলের পুকুর পাড়ের গাছ থেকে কদম ফুল পেড়ে দেবে, কথা দিয়েছে তাকে। অব্রের হাত থেমে যায় এক মুহূর্তে। স্যাবলনের শিশি হাতের দিকে তাকায়, ওহুর দিকেও, চোখে একটু খোঁচানো হাসি। দিতে পারি, তবে শর্ত আছে। ওহু ঠোঁট বাঁকায়। কি শর্ত আছে? জবাব আসে। আজ স্কুলে যা হয়েছে সেটা মহলের কেউ যেন না জানে, আর আম্মাতাও একদমই না। ওহু মাথা নাড়িয়ে সম্মতি দেয়, প্রতিজ্ঞা করে কাউকে জানাবে না। ঠিক আছে, পিঙ্কি প্রমিস? কাউকে বলবে না। পিঙ্কি প্রমিস। আমার কাঠবিড়ালি। কাঠবিড়ালি বলে হঠাৎ চিৎকার করে ওঠে ঘুমন্ত অবস্থা থেকে, হতভম্ব, কপালে ঘাম ফোটায় ফোটায়। এই স্বপ্ন নাকি নিজের হারিয়ে যাওয়া অতীতগুলো এক টুকরো। তাতে তো কেউ কোনোদিন বলেনি কে ছিল, কি হলো অতীতে, কি যেন কি মনে পড়ে। ধূসরতা স্মৃতি ছাপিয়ে ধরেছে যেন নিজের মস্তিষ্ককে। ওহু সবসময় আশেপাশের মানুষের মুখে শুনে এসেছে অতীতের কথা, টুকরো টুকরো স্মৃতি, অস্পষ্ট সব বিচরণ, কিন্তু নিজের চোখে কোনো রকম দেখতে পায়নি। কিন্তু কল্পনায় যা দেখা যায় না, তা যেন আজ বাস্তবে দেখে নিল স্বপ্নের মাঝে। ওহু অনেক দিনের ইচ্ছে ছিল যদি একবার কল্পনায় হোক কিংবা অতীতেই হোক দেখতে পারতো। আজ যেন সেই স্মৃতি, সেই ইচ্ছে পূরণ হলো। কিন্তু একটাই প্রশ্ন, যা সে দেখলো সেটা কি সত্যি তার অতীতে হয়েছিল, নাকি নিছক কল্পনা? ব্যথার মাথা চেপে ধরে সে, উত্তর খোঁজে, নিজের প্রশ্ন করে। হয়তো অব্রভাই জানবেন। হ্যাঁ, নিশ্চয়ই অব্রভাই জানবে। হঠাৎ ওহু খুব স্পষ্ট মনে করতে পারে সেদিন রাতে ঝড়ের ঘরে অব্রভাই কাঠবিড়ালি বলে রেখেছিল। ওহু একটু নিজেও অব্রভাইকে পিঙ্কি প্রমিস করেছিল, আমার কাঠবিড়ালি। তবে কি কাঠবিড়ালি ওহুই ছিল, ওহুরই ডাক নাম? কিন্তু পরদিন যখন ওহু জানতে চায়, অব্র অস্বীকার করে, এড়িয়ে যায় বিষয়টি। আশাব খানের মৃত্যু পেরিয়ে গেছে অনেক দিন। ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ওহু নিজেকে। অব্র ভাই এতদিনের নির্বিচারের পাশে থাকতে সযত্নে আগলে রেখেছে ওকে। বালিশের পাশে থেকে চশমা তুলে চোখে পড়ে নিল ওহু। দেওয়াল ঘড়ির দিকে তাকাতে হৃৎপিণ্ড থমকে গেল। সুইচের কম্পনের সময় দাঁড়িয়ে সন্ধ্যা 6টা। দোরগোড়ায় ঘাবড়ে গিয়ে সাইড টেবিল থেকে ফোন তুলল। পর্দায় চোখ যেতে কপাল চাপড়ালো। পারু একের পর এক কল দিয়েছে, সে রিসিভ করতে পারেনি। আতঙ্কিত হয়ে ছুটে পালং থেকে ঢুকে পড়ল ওয়াশরুমে। সামনে ভার্সিটি সেমিস্টার ফাইনাল, প্রস্তুতিতে তার বুক যেন চাপা। সময় মুহূর্তেই যেন গাড়ি ছুটে চলল সময়ের সাথে পাল্লা দিয়ে। সময় বয়ে চলে, শোক ধীরে ধীরে স্থিমিত। মানুষ বাস্তবতা মেনে নিয়ে ভুলে যায়। ওহুর আম্মিজান জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চেয়ে থাকেন। চোখে ভেসে আসে এক অন্তহীন প্রশ্ন, আমাদের পথ চলা কি আর একটু দীর্ঘ হতে পারতো না? ওহুর আব্বা, আপনি তো স্বপ্ন দেখতেন নিজের পরীকে সাজিয়ে গাঁটগোচ্ছা বাঁধবেন, উৎসব করবেন, সকলকে ডেকে বলবেন এই যে আজ আমার পরীর বিয়ে, সবাই দোয়া করবে আমার পরীর জন্য। তাহলে আজ কেন এমন হলো? কেন আপনার পরীকে একা করে সমস্ত স্বপ্ন ফেলে আপনি একা হারিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর নেই, অথবা থাকলেও সেটা কারো জানান না। অন্দরমহলে নিস্তব্ধ পরিবেশ। বসে আছে শিফা, পালং শাক বেছে দিচ্ছে রান্নার প্রস্তুতিতে। হঠাৎ সামনের টেবিলে ওপরে রাখা ফোন বেজে ওঠে। শিফা চমকে মুখ তুলে চায়, হাতে তুলে নজর বলে স্ক্রিনে ভেসে আছে আশাব তালুকদার। মুহূর্তে বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়, হাটে কেঁপে ওঠে অজান্তে। ওদিকে ফোনের মালিক আলিনা খান কিছুক্ষণ আগেই পাশে বসেছিলেন, এখন তিনি ওপরে গিয়েছে কোনো এক দরকারে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আলিনা খান প্রশ্ন ছুড়ে দিল উদ্বিগ্ন চোখে, কে ফোন করেছে শিফা? শিফা ঢোক গিলে কাপা গলায় জবাব দিল, চাচি আশাব ভাই কল করেছে। তাহলে ফোন ধরছিস না কেন? রিসিভ কর। হ্যাঁ, রিসিভ করতেই যাচ্ছিলাম। শিফা ফোনটা কানে নিল, ধীরে আওড়ালো, হ্যাঁ হ্যালো। ওপাশ থেকে আবারও হাঁক ছুড়ল, হ্যালো। কোনো উত্তর নেই, একটা নিস্তব্ধতা। তারপর ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো টুটটুট। কলটা কেটে গেল। আলিনা খান একটু এগিয়ে প্রশ্ন বললেন, কিরে ফোন কেটে দিল নাকি? হয়তো আশাব শিফার সাথে কথা বলে নিজের যন্ত্রণা আরো গভীর করতে চায় না। সেই যন্ত্রণার উত্তাপ কমানোর জন্য পরিবার পরিজন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। আশরাফ এখন লন্ডন। আশফাক খানের মৃত্যুবার্তার দিনেও সে খবর পেয়েছিল। তখন গোসলের প্রস্তুতি চলছিল মৃতদেহের। চাইলেও টিকিটের জোগাড় করতে পারেনি সময় মতো। পরিবারের সকলেই হয়তো তাকে বোঝে, এমন অবস্থায় আসার দরকার নেই, পরে এসো। তবে কিছু না বলে কেটে দেওয়া সেই কলটা যেন আজ জমে গেছে যন্ত্রণার অতীতের ব্যথা।
আকাশ হঠাৎ কেঁপে উঠেছে। শুরু হয়েছে ঘন ঘন বজ্রপাত, মুষলধারে বৃষ্টি। যদি এখন বর্ষাকাল নয়, কক্সবাজার উপকূলীয় ঘূর্ণিঝড়ের প্রলয়ে আঘাত এনেছে। তার উপর প্রভাব ছড়িয়ে শহরের আকাশেও। কয়েকদিন ধরে আবহাওয়ার রুক্ষতা জানান দিচ্ছে প্রকৃতির অস্থিরতা। কোচিং শেষে হয়েছে বহুক্ষণ আগে। ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে বা বসে আছে সামনের বারান্দায়। বৃষ্টি এখন প্রবল। হঠাৎ করে কোচিং সেন্টারে গেট পেরিয়ে ঢুকে পড়েছে কালো মার্সিডিজ গাড়ি। ও প্রতিদিনের সেই গাড়ি করেই মহলে ফেরে, একা সে গাড়ি নয়। তাই ওহু স্বাভাবিকভাবেই বসে থাকে, কোনো কৌতূহল প্রকাশ করে না। তবে মুহূর্তে কয়েকটি গাড়ি দরজা খুলে ছাতা হাতে বেরিয়ে আসে একজন। ওহু স্থির দৃষ্টি সেদিকে। ছাতাটা একটু ওপরে তুলতেই চেহারাটা ভাসে। এ তো অব্র ভাই, সাদা শার্ট ইন করা, নেভি ব্লু প্যান্টে, তার উপর গাঢ় নীল ব্লেজার, গলা লম্বা টাই, হাতে চকচকে ঘড়ি। হঠাৎই অব্রকে দেখে ওর ভেতরটা ধক করে ওঠে, বুকের হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায়। উস্কি ভাগ্য তোর, নজর না লাগে। ফিসফিসিয়ে অহুকে ধাক্কা দিয়ে কথাটি আওড়ায় পারু। ওহু সামান্য ভুরুকুঞ্চকে তাকায় পারুর দিকে, ঠোঁট বাঁকিয়ে হালকা বিরক্তি নেয়। তারপর ব্যাগ কাঁধে নিয়ে ধীর পায়ে এগিয়ে এসে অব্রের দিকে। মুষলধারে বৃষ্টি তখন অবিরত ঝরছে। কিছুক্ষণ পরেই আকাশ কেঁপে হয়তো বা বজ্র গর্জন তুলবে, বিদ্যুতের ঝলকে ঘন কালো মেঘের বুকে চিরে। গাড়ির সামনে উন্টশীল বারবার ঘোরাচ্ছে, হয়ে যাচ্ছে টুপটাপ বৃষ্টির ফোঁটায়। অব্র এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে উইন্ডশিট পেপার সুইচ টিপে। মাঝে মধ্যেই প্রতিবারের মতো বৃষ্টির ছাপ ছুঁয়ে গেল। আবারও নতুন ফোঁটায় ঢেকে যাচ্ছে কাজ। গাড়ির ভেতরে নিঃশব্দ এক পরিবেশ। ও চুপচাপ বসে আছে পাশের সিটে, কোলে ব্যাগ শক্ত করে চেপে ধরে রেখে, মুখে থমথমে, চোখে একরাশ ক্লান্তি। গুমোটে এক পরিবেশ, অভিমানে ভরা। এই কদিনে কত কিছু বদলে গেছে, কিন্তু ওহু যেন নিজের ভেতর একা হয়ে গেছে। চারপাশে লোক থাকলেও তার কাছে যেন কেউ নেই। মনের গহীনে একটি প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন আজ সন্ধ্যায় ওই দৃশ্য সত্যিই কি দেখেছিল, নাকি নিছক ভ্রম, কল্পনার প্রতিচ্ছবি ছিল? গাড়ির গতি নিস্তব্ধতা আরও গভীর থেকে গভীর হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল অব্র ভাই। এতদিন পর অবশেষে এই প্রথমবারের মতো নিজে থেকে অব্রের সাথে কথা বলল ওহু। গাড়ির স্টিয়ারিং ঘূর্ণন গতিতে কমিয়ে আনলো অব্র। এক ঝলক তাকায় ওহুর দিকে, কণ্ঠ শান্ত করে জবাব, হ্যাঁ বল। ওহু নিচের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, অতঃপর দ্বিধা নিয়ে নরম কণ্ঠে আওড়ালো, কিছু বলবেন না তো? বাইরে বৃষ্টির গতি বাড়ছে, জানালায় বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছে। গাড়ির গতি আরও ধীরে হলো। অব্র সাড়া দিল সংযত কণ্ঠে, হাঁক ছুড়ে, না কিছু বলবো না, তুই বল। ওহু ঢোক গিলে সাহস সঞ্চয় করে প্রশ্ন ছুড়ে দিল নরম গলায়, আচ্ছা আপনি কি আমায় ছোটবেলায় কাঠবিড়ালি বলে ডাকতেন? ওহুর বলিষ্ঠ দেহ যেন শীতল হয়ে গেল। কি হয়েছে হঠাৎ করে এই প্রশ্ন বলে অব্র গাড়ি থামিয়ে দিল। তার গাড়ি থামানো দেখে ওহু আতকে ওঠে, বুলি ছুড়ল। হঠাৎ গাড়ি থামালেন কেন? অব্রের বুকের ভেতর শ্বাস যেন ওঠানামা দ্রুত হয়েছে, চোখের সামনে স্থির। ওহু চোখে ক্ষীণ বিস্ময়, যেন কঠোর থেকে এখনই বেরিয়ে আসবে। ভাবনার গহীনে নিজেকে প্রশ্ন করলো, এই কথাগুলো ওহু জানলো কিভাবে? অতীত তার মনে থাকার কথা না। বিস্ময়ে ভরে কাপা কণ্ঠে প্রশ্ন করে অব্র, তুই কিভাবে জানলি এই কথা? ওহু মাথা নিচু করে ধীর কণ্ঠে জবাব দিল, জেনেছি। জানি না কতটা সত্যি, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কিছু বলবেন না তো? আমি বুঝতে পারছি না এটা আমার কল্পনা নাকি সত্যি। অব্র এবার স্টিয়ারিং চেপে ধরে আছে, এক পাশ হয়ে চেয়ে রইল ওহুর দিকে। উদ্বিগ্ন গলায় হাঁকছিল, না কিছু বলবো না, তুই বল, সব খুলে বল, কি হয়েছে? ওহু এবার মাথা নাড়লো, তারপর নিচে চেয়ে রইল কিছুক্ষণ, নিঃশ্বাস নিল ধীরে। আপনাকে টিচার্স রুমে নিয়ে যাওয়া হয়েছিল, মনে আছে? ওই যে আমি ঢিল ছুঁড়ে মারলাম, তার দায় আপনি নিলেন। মেয়েটার মাথা ফেটে গেল যে। আপনি পরে তার ভাই আপনাকে মারতে আসে, আর আপনি তার নাক মুখ ফাটিয়ে দিলেন, অথচ একটু পিছপা হননি, ভয় পাননি। সেদিন বিকালে স্কুল থেকে ফিরে ছাদের ওপর চুপচাপ বসে আমরা দুজন। আমি বড় চাচির ঘর থেকে লুকিয়ে ওষুধ বক্স নিয়ে এসেছিলাম। পুকুরের পাড়ে সেই কদম গাছের কথা মনে আছে? আমি হয়তো বায়না করেছিলাম সেই কদম গাছ থেকে ফুল এনে দিতে।
বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছিলেন ফুল পাড়তে। আর তারপর আপনার কণ্ঠে উচ্চারিত সেই শব্দ, পিঙ্কি প্রমিস আমার কাঠবিড়ালি। সব কথা আমি নিঃশব্দে বলে থেমে গেল অহু। আশেপাশে জাগলো স্তব্ধতা। অব্র কোনো শব্দ পেল না। অব্র হেলান দিয়ে বসে গাড়ির সিটে, চোখে এক গভীর দৃষ্টি। শুকনো ঢোক গিলে নিল কাঠবিড়ালির কণ্ঠ শুনে, এমনভাবে যে বিশ্বাসই করতে পারছে না এই মুহূর্তে জীবনে ফিরে এসেছে সেই দিন। তার চন্ডার মনে রাখা অতীত টুকরো বৃষ্টির মতোই ঝরছে গাড়িতে, নির্জন ফাঁকা রাস্তায়, স্মৃতির ঘরে ভাঙা অহুর কণ্ঠে। অব্র ভাই, বলুন না, আসলে কি আমি সেই কাঠবিড়ালি ডাকনামের মেয়েটি? আমি কি যা বললাম সব সত্যি? সেটা কি শুধু আমারই ডাকনাম, নাকি আমার কল্পনা? আপনিই তো সব জানেন। অব্র হঠাৎ বাস্তবে ফিরে এলো, তবে উত্তরের উত্তেজনার কোনো ছাপ নেই। প্রশ্নের উত্তরে এখন দিতে পারবো না, তবে খুব শিগগিরই দেব। তবে এইটুকু জেনে রাখ, তুই যা দেখেছিস বা মনে করেছিস তা কোনো কল্পনা নয়, এটা তোর স্মৃতি, অতীতের এক ঝলক, সত্যি এক টুকরো স্মৃতি। ঘন মেঘে ঢেকে গেছে দিগন্ত, অন্ধকার মুষলধারে ঝিরে ঝিরে বৃষ্টি। গাড়ির পেছনের সিট থেকে অব্র ছাতা তুলে দেয় অহুর হাতে, আওড়ায় নম্র কণ্ঠে, তুই যা, আমি এখন যাব না মহলের ভেতর, আমি এখন এক জায়গায় যাব। ও কোনো প্রশ্ন না করে, কোনো শব্দ ছাড়াই গাড়ি থেকে নেমে পড়ে, ছাতা মেলে ধরে দ্রুত পা চালায় মহলের গেটের দিকে। অহু গেট পেরিয়ে ভেতরে যেতেই অব্র হঠাৎ বাম পাঁচর চেপে ধরে। তীব্র যন্ত্রণায় তার দেহ যেন কেঁপে উঠেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রচণ্ড। গাড়ির দরজা ঠেলে বাইরে আসে অব্র, ভারী বর্ষণের ভেতর হাঁটু গেড়ে বসে ভেজা পিচ ঢালা রাস্তায়, বুকের বাম পাশটা এখনও তার চেপে ধরা। আশ্চর্য, যে পুরুষ কুস্তির ময়দানে পাহাড় সম প্রতিপক্ষকে মাটিতে মিশিয়ে ফেলে, সে এক নারীর অল্প কিছু স্মৃতিতেই এতটা কেঁপে উঠেছে। তবে এই বেদনা কষ্টের নয়, এক অনিবার্জনীয় আনন্দের। যদিও হুর সমস্ত অস্তিত্ব ফিরে আসতো, তবে হয়তো অব্রর খুশি হৃদয় ভেঙে মারা যেত। অব্র এখন পুরোপুরি ভিজে গেছে বৃষ্টিতে, পরক্ষণে উঠে দাঁড়ায়, মাথা তুলে আকাশের দিকে ছলছল চোখে বিদায়ী চিহ্নিত করে বলে ওঠে, তুই আমাকে শুধু তার জীবনের একখণ্ড অতীত নয়, আমার জীবনে ফিরে আয়, শুক্রিয়া তোর নিকট। তারপর অব্র মুচকি এক হাসি দিল। কিছুক্ষণ পর অব্র পেছনে ফিরে চেয়ে দেখে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে চন্দ্রবালা। চোখ মেলিয়ে অবাক হলো অব্র। অহু মহলের ভেতরে চলে গিয়েছিল, তবে এখানে? অব্র ধীর পায়ে পা বাড়িয়ে এগিয়ে অহুর দিকে। ঠিক মুহূর্তেই অহু এক নিঃশ্বাসে প্রশ্ন ছুড়ে, আপনি তো বলেছিলেন যাবেন না, তাহলে এখানে বৃষ্টিতে ভিজছেন কেন? মিথ্যা বলেছিলেন আমায়? অব্র এবার রাগ দেখায় না, বরং এক ফালি হাসি ঝরে প্রশ্ন ঠোঁটে। নিজের কাঁধ থেকে ভেজা ব্লেজার খুলে চন্ডার মাথায় তুলে দেয়, তারপর এক কপাল নিজের কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, এই বৃষ্টি স্নান সন্ধ্যার ঘর, আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমায় আরও কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। গানটা হচ্ছে, ছবির নাম মনে নাই, তো হচ্ছে নায়কটা হচ্ছে আরফিন শুভ, এটা আমার মনে আছে। কেমন লাগে আপনাদের জানি না, আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, এখন পরের পর্ব শুরু করি। এটা হচ্ছে ৭৭তম পর্ব। নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে অহু, বিশাল দেওয়াল জুড়ে টানানো এক নোটিশ বোর্ড, তাতে সারি সারি নাম, রোল, পরীক্ষার সময়সূচি, সব কিছু। আগামী সপ্তাহে ভার্সিটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা, অথচ নোটিশ বোর্ডে তার নাম নেই। কিভাবে সম্ভব? ও তো ভালোই পারফর্ম করেছে বিগত দিনগুলোতে, গড়ে ৭০% নাম্বার ছিল, উপস্থিতির হার 85% বা তারও বেশি। এমন একজন ছাত্রীর নাম বাদ পড়ে কিভাবে? এর পেছনে অবশ্যই রহস্য আছে। হঠাৎ পারু এসে দাঁড়ায়। অহু উত্তপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, পারু, তোর নাম আছে না? পারু চোখে মুখে বিস্ময় রেখা নেই, কণ্ঠে আত্মবিশ্বাস ছুঁয়ে জবাব করে, হ্যাঁ, আমার তো নাম আছেই, এমনকি শিলারও নাম আছে। অথচ জানিস এর ফল এত খারাপ, তারপরও নাম আছে, তবু তাকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে তোর নাম নেই কেন? ওহু মাথা নিচু করে অসহায় কণ্ঠস্বর, আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না। ওহু চোখে চশমা একটু ওপরে ঠেলে কপালে হাত রাখে, দুশ্চিন্তার ছাপ মুখে স্পষ্ট। কি ব্যাপার সুটকি, নিজের নাম খুঁজে পাচ্ছ না? আহারে,
কি একটু খুঁজলে সাহায্য করবো নাকি? সঙ্গে সঙ্গে বাকিরা হেসে ওঠে। কজন ছেলে এসে দাঁড়ায়। লোকজন জমে উঠেছে ঘটনাস্থলে ভার্সিটির ক্যাম্পাসে। ওহু দাঁড়িয়ে আছে নোটিশ বোর্ডের সামনে, ভেতরে ভয় চেপে। মুখটা কঠিন হয়ে আছে তার, চোখের পেছনে জমে ওঠা জল লুকিয়ে রাখে। কাঁপছে, কাঁদতে থাকা কণ্ঠ যেন তার। তোমারই তো করছো এইসব, তাই না? মেয়েগুলো একসাথে হেসে ওঠে, তীব্র বিদ্রুপ ঠোঁট বাঁকিয়ে চারপাশ। একজন এগিয়ে এসে চোখ রাঙায়। দেখি তো, বেশি স্মৃতি শক্তি ভালো তোমার, অনেক কিছু মনে রেখেছো। শুনেছি তোমার মাথায় নাকি সমস্যা, বাবার শোকে তুমি পুরোপুরি ভেঙে পড়েছো। ইস! আরেকজন ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে। আরে না না, ওর তো অনেক আগে থেকে সমস্যা ছিল, একেবারে পাগল। সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার ওর। প্রতিটা শব্দে বর্ষার মতো ফলা হয়ে গেঁথে গেল যেন ওহুর বুকের ভেতরে। পাগল এই অপবাদটা ওহুর আত্মাকে কাঁপিয়ে দিল। ওহু কাঁদিস না, বলে উঠল পাশ থেকে। পারো, সময় এখন ওদের, দেখা যাক কত দূর কি করতে পারে। ঠিক তখনই মেয়েদের কণ্ঠে হাঁক ছুড়ে। তোমার সেই হ্যান্ডসাম ভাইকে বলো এখানে আসতে, না হলে তোমার পরীক্ষায় বসা হবে না। কাল নোটিশ বোর্ড বের হবে আরেকবার, তাতে যদি তোমার নাম না থাকে। হ্যাঁ, ওই দেখো কাছে মেয়েটা। ওহু নিজেকে সামলে যতটা পারে ঠোঁট কাঁপা ভাবে ভীতুভাবে আওড়ায়। উনি যদি এখানে আসেন তবে খুব খারাপ হবে, কাউকে ছাড়বে না। আহা, আমরা তো ওইটাই চাচ্ছি, উনি আমাদের না ছাড়ুক, বরং আমাদের ধরে রাখুক। তাদের একসঙ্গে জোরালো হাসি। কি বলো? মেয়রের ছেলেকে পেয়েছে বুঝি, যে আমাদের মেরে চলে যাবে আর আমরা চুপ করে থাকবো? দেরি করো না, এবার যাই হোক, চলো সবাই, বলে বিদ্রুপের টিটকানি মেরে দল ভেদে চলে যায়। চারপাশের মানুষ কৌতূহলী সংকেতে চেয়ে ওহুর দিকে। ওহু কিছুক্ষণ স্থির বসে থাকে, চিন্তায় গাঢ় ছাপ মুখে। কি করবে কোনো পথ না ভেবে হঠাৎই নিজের ভেতর সিদ্ধান্তে উপনীত হয়। পারুকে বলে কথা গেঁথে নিল মনে। ওহু অব্রকে ফোন করলো, উনি এসে বুঝিয়ে দিক সবগুলো। কার সাথে পাঙ্গা নিতে গিয়েছে, চোখে জমা অশ্রু তার মুছে নিল সে। মুখটা ধুয়ে ফেলে, কণ্ঠটা স্বাভাবিক করে চেষ্টা করে। কিছুক্ষণ পরে কেঁদে ছেলেটি যেন বুঝতে না পারে মোবাইলের অপর পাশের ব্যক্তি। তারপর অব্রভাই নামে সেভ করা নাম্বারটিতে খুঁজে কল করে। এদিকে অব্র তখন খানমহলে নিজের রুমে ঘুমিয়েছিল। অফিসের কাজে চাপে গত রাতে কেটেছে নিদ্রাহীন, তাই আজ অফিসে যাওয়া হয়নি। বিশ্রামের ঘরে ঘুমোচ্ছে সে। পরপর দুবার কল আসে। প্রথম কলটি বেঁচে কেটে গেল। অব্র তেমন গুরুত্ব দেয়নি, তবে হামজা শেখ কিংবা তার প্রিয় পিএ জায়ান ফোন করেছে, কিন্তু পরপর দ্বিতীয়বার ফোন বেজে ওঠায় বিরক্ত হলো সে। ধীরে ঘুমের ঘোরে হাত বাড়িয়ে ফোনটি তুলে উদ্দেশ্য সাইলেন্ট করে রাখা। স্ক্রিনে চোখ যেতেই থমকে গেল। মাঝারি অক্ষরে রেখা আমার চন্দ্রা বলা। এই স্ক্রিনটি জুড়ে ভেসে আছে কাঠবিড়ালির ছোটবেলার একটি হাস্যোজ্জ্বল ছবি। এক মুহূর্তে ঘুম উবে গেল অব্রের। ধপাস করে শোয়া থেকে উঠে বসে। ওহু সাধারণত তাকে ফোন করে না, খুব দরকার না হলে। আর ওহু তো এখন ভার্সিটিতে। ঝটকা মেরে উঠে বসে অব্র, কপালে উদ্দীপিত ভাঁজ। তাড়াতাড়ি ফোন রিসিভ করে আওড়ায়। সরি, আমি ঘুমিয়েছিলাম তাই রিসিভ করতে পারিনি। কি হয়েছে রে? শান্ত কণ্ঠে বুলি ছুড়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিছু হয়নি, আপনি একটু আমার ভার্সিটি আসবেন? হ্যাঁ, সরি, আসসালামু আলাইকুম ভাইয়া। কিছু হয়নি, আপনি একটু আমার ভার্সিটি আসবেন এখন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখনই আসছি আমি। তুই 8 ঘন্টা অপেক্ষা কর। হঠাৎ ডায়াল কলটি কেটে গেল। কিছু হয়েছে নাকি? কেউ কিছু বলেছে তোকে? ওহু গলা কটকাট, ঢোক গিনে প্রশ্ন ছুড়ে। না, কিছু হয়নি, আসুন আপনি শুধু। ততক্ষণে অব্র পালঙ্ক ছেড়ে নেমে অব্র বুঝতে পেরেছে কিছু একটা গড়বড়। ওহু কিছু না হলে এভাবে ধাঁধায় ফেলাতো না তাকে। তুই আমাকে কখনো অকারণে ডাকিস না ওহু। কি হয়েছে খুলে বল, আমি আমাকে চিন্তায় ফেলিস না বলছি। ওহুর কপালে হাত দিয়ে ভাবে, এই মানুষটাকে নাছোড়বান্দা, কিছু না বললে হবে না, তাই আংশিক ঘটনা খুলে বলে। আমার পরীক্ষা নিয়ে একটু ঝামেলা হয়েছে, আপনি আসুন পরে বলছি। আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেয় ওহু। অব্র ফোনটা পালঙ্কে ছুঁড়ে দ্রুত তৈরি হয়। মনের ভেতর অজানা সংখ্যা, চিন্তার দোনা চাপা। কপালের শিরাগুলো কেমন টান টান হয়েছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পরনে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। রুম থেকে বেরিয়ে গ্যারেজের দিকে হাঁটা। পেছনের দিকে আলিনা খান ডেকে ওঠেন। কোথায় যাচ্ছিস অব্র? নাস্তা করে তারপরে যা। অব্র ততক্ষণে হেলমেট মাথায় চাপিয়ে হাঁক ছুড়ে। এখন সময় নেই আম্মা, ফিরে এসে খাবো।
আর কোনো কথা না বলে অব্র বাইকে চড়ে দ্রুত গতিতে বাইক ছোটায়। স্পিডের কাঁটা 280 ছুঁই ছুঁই। শহরের পথ থেকে আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে বেরিয়েছে সে। ভেতরে ভেতরে অব্রের হৃদয় ধরফর করছে। অহু বসে আছে ভার্সিটির মূল ফটকের মাঠে, পাশে পারো। মেয়েটার মুখ বিবর্ণ, চোখের কোণে জমে উঠেছে অশ্রুরা। মাথা ব্যথায় কাতর, কপাল চেপে রেখেছে সে। পুরো ভার্সিটির সামনে তাকে পাগল বলে উপহাস করা হয়েছে, এমনকি সাইক্রিয়েটিস্ট দেখানো পর্যন্ত নিয়ে কটাক্ষ করেছে মেয়েগুলো। অব্র আসবে দেখে সেখানে অপেক্ষা করছে দুজন। সময় যেন এগোয় না, অবশেষে অপেক্ষার অবসান ঘটে। দ্রুত থেকে দ্রুত ভার্সিটির ভেতরে প্রবেশ করে অব্র। অব্রকে দেখতে পেয়ে অহু আর পারু উঠে দাঁড়ায়, কাঁধে ব্যাগ চাপিয়ে দুজনই পা বাড়ায় অব্রের দিকে। কাছাকাছি পৌঁছে অহুর পেছন থেকে ডাকে, অব্র ভাই। অহুর কণ্ঠ শুকনো। অব্র ফিরে তাকায়, চোখে চোখ পড়ে, কিন্তু মোটা ফ্রেমের চশমার আড়ালে লুকিয়ে জলটুকু টের পায় না। কি হয়েছে বল এবার। অহু মাথা নিচু করে বলে, আগামী সপ্তাহে আমাদের সেমিস্টারে এক্সাম, অথচ আমার নাম এই লিস্টে নেই। অব্র বিস্ময়ে জিজ্ঞেস করে, কেন? কোন উপস্থিত নাকি ভুলভাল কিছু করেছিস? অহু গলা মেলায়, আওড়ায়, অনেক আগে আপনি যখন ভার্সিটিতে এসেছিলেন আশা ভাইয়ের সঙ্গে, তখন কিছু মেয়ে আপনাকে দেখেছিল, লাইক করেছিল। ওরা আমায় রেক দিয়েছে, আপনার নাম্বার চেয়েছিল, আমি না দেয় হুমকি দিয়েছিল পরীক্ষা আটকে দিবে। সবটা এক নিঃশ্বাসে বলে ফেলে সে, চোখ তুলে তাকা অব্রের দিকে। অব্রের মুখে যেন বাকরুদ্ধতা, ক্রোধ। এত কিছু ঘটে গেল আর আমাকে এখন জানাচ্ছিস? ড্যামেট, কোথায় আছে ওরা? ওহো অবহে প্রশ্ন ছুড়ে, লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছে। অব্র বলল, চল আমার সাথে এখনই। এই বলে অব্র অহুর হাত আলতোভাবে টেনে নিয়ে গেল সেখানে। উৎসুক সবাই বসেছিল। কখন আসবে অব্র, কখন ঘটবে সেই ঘটনা। হঠাৎ অব্রের রক্তিম চোখে মুখে অহুর হাত ধরে টেনে নিয়ে সবাই যেন অবাক। লাইব্রেরিতে এসে পৌঁছায় অব্র আর অহু। তাদের পেছনে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। মেয়েগুলো তখন লাইব্রেরির বেঞ্চে বসেছিল। হঠাৎ অব্রহুকে দেখে একসাথে তাকায়, একগাল হেসে উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে আসে তাদের দিকে। পরিকল্পনা সফল হয়েছে। তাদের মধ্যকার একজন মেয়ে হাসতে হাসতে বলে ওঠে, ইস আহানা, তোর হ্যান্ডসাম বয় চলে এসেছে রে, আমাদের ভাইয়া এসে গেছে। এ কথা শোনার পরে সব মেয়েদের মধ্যে যেন আহানার নামটি বেরিয়ে এলো। ওহু হতভম্ব হয়ে যায় এসব ভেবে, আসল ষড়যন্ত্র করেছে এই আহানা। আই লাভ ইউ মিস্টার খান। ওহু বিস্ময় হয়ে যায় আহানার এই কাজ দেখে, চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসবে। কিন্তু অবাক হয় না অব্র, ঠান্ডা গলায় উত্তর দেয়, বাট আই হ্যাভ নো ইন্টারেস্ট ইউ। অব্রের মুখ থেকে এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে আহানা, তো বোধ হবে না। সে আবারও বুলি ছুড়ে, বাট আই রিয়েলি লাভ ইউ। আমি মজা করছি না। আমি আমি কি দেখতে খারাপ? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি খারাপ? আমার মুখ থেকে একটা কথা শোনার জন্য ছেড়ে লাইন ধরে বসে থাকে। অপর একটু বাঁকা সে হাঁক ছড়ে, লাইক পচা জিনিসে মাছি মশা একটু বেশি ভন ভন করে। অব্রের এমন মন্তব্য আবার হাসি রোল পড়ে যায় লাইব্রেরিতে। যদিও অব্রের মুখে চেপে সেই হাসি নেই, ভেতরে তাতে দাঁত পিষে যাচ্ছে, কারণ প্রতিপক্ষ একজন মেয়ে আর সামনে আছে ওহু। আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি ছাদে গিয়ে লাভ দিব এক্ষুনি। এই সম্পূর্ণ কথা শুনে ভয়ে জমে ওঠে অনেকেই, কিন্তু অব্র সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়ার লোক। নো প্রবলেম, তুমি সুইসাইড করতে পারো, তবে আগে একটা কথা জেনে রাখো, তুমি এই ক্যাটাগরির জন্য 19 নম্বরের মেয়ে হতে চাচ্ছ। এর জন্য আমার কাছ থেকে প্রেম প্রস্তাবের প্রত্যাখ্যান হয়ে 18টা মেয়ে সুইসাইড করেছে লন্ডনে। তুমি চাইলে 19 নম্বর হতেই পারো, কিন্তু আমার কিছু হবে না। একথায় স্তব্ধ হয়ে যায় সবাই। আহানা কাঁপতে কাঁপতে পিছিয়ে আসে, আর ওহু তাকিয়ে অব্রের দিকে। মেয়ে, তোমার বিশ্বাস না হলে আমি কেস ফাইলগুলো দেখাতে পারি। আমাকে ফাঁসানোর ভয় অন্তত দেখিও না, ঠিক আছে? ঠিক তখনই পেছন থেকে একটি ছেলে অব্রের দিকে তেড়ে আসে। নাম পিছুস, গর্জে ওঠে, এই তুই কি আমাদের মেয়েদের পেছনে পেয়েছিস? হ্যাঁ, আর ওই মেয়ের মতোই পাইছস? 14 শিকের ভাত খাওয়াইয়া ছাড়বো তোরে। বলে পিছুস ধাক্কা মারে অব্রকে। অব্র একটা নিয়ম, যতক্ষণ না কেউ তাকে আঘাত করে ততক্ষণ সে কাউকে আঘাত করে না।
সে নিজের ভেতরে জানোয়ারটা চাপা দিয়ে রাখে, বিশেষ করে ওহুর সামনে। অব্র নিজের নিয়ন্ত্রণ হারাতে চায় না, কিন্তু এখন এই সীমা লঙ্ঘন করেছে এই ছাগলটা। সিংহের ডোরায় ঢুকে তাকে আঘাত করেছে। হঠাৎই অব্র সজার এক ঘুষি বসিয়ে দেয় পিশুজের মুখে। প্রচণ্ড আঘাতে ছিটকে পড়ে মেঝেতে, সে লুটিয়ে পড়ে, নাক মুখ ফেটে রক্ত গড়িয়ে আসছে। চারপাশে থাকা উপস্থিত সবাই স্তব্ধ। কিছুক্ষণ আগেও যাদের চোখে ছিল কৌতূহল, সেখানে এখন ভয় এবং আতঙ্কের ছাপ। পিচুসকে মেঝে থেকে টেনে হিঁচড়ে লাইব্রেরি থেকে বের করে আনা হয়। উপস্থিত সবাই ততক্ষণে ভয় পেয়ে গেছে, অনেকেই দূরে সরে গেছে। ওহু এখন দাঁড়িয়ে আছে নির্ভয়ে, তার চোখে কোনো ভয় নেই, বরং কেমন যেন চেনা পুরনো অনুভূতি ছায়া বেঁধেছে। অব্র পিচুসকে নিয়ে আসে ক্যাম্পাসের খোলা মাঠে। মুহূর্তেই ভিড় জমে সেইখানে, কেউ ভয় পায়, কেউ এগিয়ে আসে। আর অব্র, সে যেন এখনো থামার নাম নেই, একের পর এক ঘুষিকিল বসাচ্ছে তাকে। ঠিক তখনই খবর পেয়ে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি, সম্পাদক ও নেতামিত্ররা। তারা পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অব্রকে যেন হারিয়ে ফেলছে। তার রূপ নতুনভাবে ভয়ঙ্কর, যেন নিয়ন্ত্রণ হারাচ্ছে। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, তোর সঙ্গীদের বল যাদের প্রতি অন্যায় করেছে তাদের যেন ক্ষমা চাইতে। পিচুস অঙ্গ ইশারা করে মেয়েদের দিকে বলে। পরিস্থিতি বাঁচাতে উপরন্ত না পেয়ে, মেয়েটা উপায় না পেয়ে কাপা গলায় সরি বলে ওহুকে। তাদের কণ্ঠের অনুতাপে যেন চেতনা ফিরে পায় ওহু। চোখের সামনে ভয়ঙ্কর রক্তাক্ত দৃশ্য তার মস্তিষ্কতে যেন নিবিড় দর্শন সৃষ্টি করেছিল। তা যেন আবার পুনরায় ক্ষিপ্ত হয়ে ফিরে আসতে চাইছে। আগামীকাল বোর্ডে যেন ওহুর নাম সবার ওপরে দেখি। অব্রের প্রস্থান হতেই ব্যাকুল হয়ে পড়ে ছাত্রছাত্রীরা, ছুটে আসে আহত পিচুসের কাছে। কেউ একজন তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডাকে, কেউ গায়ে জামা ছিঁড়ে পোশাক বন্ধন করে রক্ত বাঁধার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে পিচুসকে হাসপাতালে নিয়ে হয়। এদিকে উত্তাল হয়ে ওঠে এই দৃশ্য, অন্যদিকে বাইকে বসে অব্র ওহু দিকে এগিয়ে হেলমেট, সংক্ষিপ্ত আদেশ, নে উঠে বাইকে উঠে বস। একটা কথা বলেই ওহুর হেলমেট পরে অব্রর পেছনে চুপচাপ বসে পড়ে বাইকে। অব্রর গলায় বরফ শীতল হয়ে মুহূর্তে কাঁধে হাত রাখ। অব্র কঠিন মুখভয়ে আড়ালে লুকানো আতঙ্ক এক নিমিষে নেমে গেল ওহুর চোখ থেকে। অব্র স্পিড মিটারে ঝড় তোলে, আর ততক্ষণে ওহু নিজের ক্ষোভ ঝেড়ে নিঃশব্দ প্রতিশোধ নিজে নখ ডাবিয়ে দেয় অব্রের কাঁধে। রক্তাক্ত হয়ে ওঠে অব্রের কাঁধ, মাংস যেন চিড়ে নেবে। বাইক এসে থামে খানমহলের সামনে। পুরো যাত্রায় অব্র একবারও কিছু বলল না মুখ ফুটে। ও ভেবেছিল অব্র জিজ্ঞেস করবে, কিন্তু না, কিছু করলো না। সব দেখে, সব বলে দেব, সব। বড় চাচিকে আমি এক্ষুনি সব বলে দিব। লন্ডনে গিয়ে আকাম করতেন, তাই না? ছোটবেলায় জনিকে সাথে মারামারি ঘটনা সব বলবো। পেছন থেকে অব্র নির্বাক, চোখ তুলে যায় বিস্ময়ে, দৃষ্টি ওহুর দিকে। এক টুকরো অবাক হাসি খেলে গেল অব্রের ঠোঁটে পরক্ষণে। ওহু চলে যেতে ধীরে ধীরে গেঞ্জির কলার সরিয়ে নখের আঘাত জায়গাটুকু দেখলো, খামচির দাগ, গভীর রক্তাক্ত ক্ষত, যেন মাংস চিড়ে আসবে। অব্র এই দৃশ্য দেখে বাইকের মধ্যেই টের পেয়েছিল, কিন্তু একবার আহ শব্দটুকু করেনি। আমার চন্দ্রা কি হবে? আমার চন্ডা কি তবে হিংসা করেছে? তুমি তাকে বলে দিও আমার হয়ে, আমি তার জন্য 7 জনম সীমাবদ্ধ থাকবো। রাত পাই একটার কোঠরে, আকাশে গায়ে ঝুলে থাকা তারাগুলো জ্বলছে যেন গভীরতার সাক্ষী। সে মেঘ আজ আকাশে নিস্তবতার সঙ্গী। জ্যোৎস্না উঠেছে। ঠিক সেই সময় এক পা দুপা করে একজন এগিয়ে দাঁড়ায় অব্রের কক্ষের সামনে। হালকা কড়া নাড়ার শব্দ। নিজের কাছে উদ্বিগ্ন অব্র। ল্যাপটপ থেকে সরে আসে আওয়াজ আসে, ছোট খান সাহেব, বড় সাহেব আপনাকে ডেকেছেন। অফিসের কিছু জরুরি মেল ঘাটছে অব্র। এই সময়ে আজমল খানের ডাকে অব্র একটু চমকায়। এত রাতে খাবারের টেবিলে দেখা হয়নি আর কি। অব্র ভাবলো এটা কিন্তু তবে দুপুরের ঘটনার প্রতিক্রিয়া। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। গলার স্বর স্বাভাবিক, মনের প্রশ্নের ঢেউ। ল্যাপটপ বন্ধ করে গুছিয়ে নেয় নিজেকে। পাশে রাখা শার্ট গেঞ্জিটা গায়ে জড়িয়ে নেয়। উদ্দেশ্য বাবার ঘরের নিচতলা। ঘরের পরিবেশ অন্যরকমের, অদ্ভুত নিস্তব্ধ। বাতাসে যেন থমকে আছে সময়টা। আজমল খান তার চিরচেনা গম্ভীরতা বজায় রেখে বড় চেয়ারে বসা, কেমন যেন অদ্ভুত ভয়ার্ত চেহারা ফুটে উঠেছে। অব্র ধীর পায়ে এগিয়ে আসে, মাথা নিচু করে উচ্চারণ করে, আসসালামু আলাইকুম। আপনি আমায় ডেকেছেন?
কথা শেষ হওয়ার আগে অব্র থমকে যায়, তার কণ্ঠ রুদ্ধ, দৃষ্টি কি আটকে পড়ে আজমল খানের পাশে টেবিলে রাখা এক ফাইলে। ফাইলটার ওপর স্পষ্ট অক্ষরে লেখা তন্ময়রাজ মির্জা, ডেড কেস।